প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। সরকারি শামসুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা, প্রথম আমাদের জানতে হবে জটিল সংখ্যা কাকে বলে। z ইকুয়াল x প্লাস i y এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। z ইকুয়াল x প্লাস i y এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়, যেখানে x y belongs to real number আর z হচ্ছে জটিল চলক। এখানে i, এই i এর মানটা হচ্ছে √-1। তাই আমরা জানি যে x² - 1 = 0 এই ধরনের বহুপদী সমীকরণে বাস্তব সেটের সমাধান রয়েছে, অর্থাৎ x² - 1 এই ধরনের ক্ষেত্রে আমাদের বাস্তব সমাধান বিদ্যমান, কিন্তু x² + 1 = 0 এরকম বহুপদী সমীকরণ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো বাস্তব সমাধান নেই। এই ধরনের সমীকরণের সমাধানের জন্য বিখ্যাত গণিতবিদ ওয়েলার এমন একটি প্রতীক ব্যবহার করেন যে যার বর্গ -1, এবং এই প্রতীকটিকে সাধারণত ইমাজিনারি, অর্থাৎ ইমাজিনারির প্রথম অক্ষর হচ্ছে i দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ তিনি i প্রতীক ব্যবহার করেন। এই iটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, এবং এই i এর মানটা হচ্ছে √-1, অর্থাৎ এই কাল্পনিক সংখ্যা যদি বর্গ করা হয় তাহলে এক্ষেত্রে আমাদের -1 আসবে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে x টা হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, y টা হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, এবং i হচ্ছে কাল্পনিক সংখ্যার একক, এবং i এর মানটা হচ্ছে আমাদের √-1। তাহলে আমাদের এখানে বলেছি যে x প্লাস i y এটাকে জটিল সংখ্যা বলা হয়, এবং এটাকে z দ্বারা প্রকাশ করা হয়, তাহলে z টা হচ্ছে জটিল চলক। এখন এই ক্ষেত্রে আমরা এই x টাকে বলতে পারি রিয়েল z, অর্থাৎ z এর বাস্তব অংশ, এটা হচ্ছে x, এবং ইমাজিনারি অফ z, অর্থাৎ এই z এর কাল্পনিক অংশ যেটা সেটা হচ্ছে y। তাহলে এক্ষেত্রে আমাদের যদি বলি z এর বাস্তব অংশ কত, তাহলে সেক্ষেত্রে বলবো x, অর্থাৎ রিয়েল z, অর্থাৎ z এর বাস্তব অংশ x, এবং ইমাজিনারি z, অর্থাৎ z এর কাল্পনিক অংশ যেটা হচ্ছে i এর সঙ্গে থাকবে, সেটা হচ্ছে y। এখন এখান থেকে দেখো, আমরা এটার যদি পরম মান বের করতে চাই তাহলে সেটা কিভাবে হয়। পরম মানকে আমরা দুটো উলম্ব খাড়া রেখা দ্বারা প্রকাশ করে থাকি। মডুলাস বা পরম মান mod z = হবে রিয়েল z তার স্কয়ার প্লাস ইমাজিনারি z তার হোল স্কয়ার, অর্থাৎ পরম মান z = হবে বাস্তব অংশের স্কয়ার প্লাস অবাস্তব অংশের স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে এখান থেকে দেখো আসে রিয়েল z, এটার মান হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস ইমাজিনারি অফ z, এটার মান হচ্ছে y স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা z এর পরম মান পেয়ে গেলাম √x² + y²। আশা করি তোমরা এই পরম মানটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখান থেকে এই অনুবন্ধী জটিল সংখ্যাটা দেখব। x প্লাস i y এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে x মাইনাস i y, অর্থাৎ x মাইনাস i y কে x প্লাস i y অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। এক্ষেত্রে আমাদের
কাল্পনিক অংশে অর্থাৎ আয়ের আগে যে চিহ্ন আছে চিহ্নের পরিবর্তন করতে হবে, করলে এটাকে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা বলতে পারি। এবং এই অনুবন্ধী জটিল সংখ্যাকে সাধারণত জেড বার দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ জেড বার ইজ ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ আয়ের আগে চিহ্নের পরিবর্তন করতে হবে। এবার এটার ক্ষেত্রে যদি আমরা মডুলাস বের করতে চাই, তাহলে দেখো প্রথমে আমরা এটার কনজুগেটের বাস্তব অংশ কত দেখো, অনুবন্ধী জটিল সংখ্যার বাস্তব অংশ রিয়েল অফ জেড বার ইজ ইকুয়াল টু এখান থেকে আমার কি আসবে x, অর্থাৎ জেড বারের বাস্তব অংশ কত x, এবং ইমাজিনারি অফ জেড বার ইজ ইকুয়াল টু দেখো এখান থেকে বাস্তব অংশ কত, অবাস্তব অংশ আমাদের কত ইমাজিনারি অফ জেড বার, অর্থাৎ জেড বারের অবাস্তব অংশ কাল্পনিক অংশ, সেটা হচ্ছে আমাদের কত এখানে দেখো আই এর সঙ্গে এখানে আই বাদ দিয়ে লিখে দিলে মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি এটার প্রমাণ বের করতে চাই দেখো, তাহলে আমাদের কি হবে z বার ইজ ইকুয়াল টু রুট ওভার, এখান থেকে দেখো ঠিক আগের মতোই আমরা রিয়েল z বার তার স্কয়ার অর্থাৎ বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার, কাল্পনিক অংশ মাইনাস ওয়াই তার স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো শিক্ষার্থীরা একটু আগে আমরা দেখেছি যে এটা কার মান, z এর মান, অর্থাৎ পরম মান z এর মান। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনুবন্ধী জটিল সংখ্যার পরম মান এবং জটিল সংখ্যার যে পরম মান এরা পরস্পর সমান হবে। আশা করি তোমরা সঙ্গে বুঝতে পেরেছো। আমরা এখন এখান থেকে পোলার আকারটা বের করবো, যে কিভাবে জটিল সংখ্যা থেকে আমরা পোলার আকারটা বের করতে পারি, এটা আমরা একটু দেখবো। তার আগে আমি একটু বলে নিই যে এখানে দেখো এই যে x আছে, এই x এর যদি বাস্তব অংশ অর্থাৎ x যদি শূন্য হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের z ইজ ইকুয়াল টু i y থাকবে, এটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। ঠিক একইভাবে যদি আমাদের কাল্পনিক অংশ y ইকুয়াল টু শূন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে থাকবে z ইকুয়াল টু x, তাহলে এটা হবে শুধুমাত্র বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যা কিন্তু জটিল সংখ্যার একটি বিশেষ রূপ, যেমন আমি যদি বলি z ইজ ইকুয়াল টু 7, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি z প্লাস 0 ইনটু i, অর্থাৎ এটাকে আমরা x প্লাস i y আকারে প্রকাশ করতে পারি, এটাকে আমরা এদিকেও দিতে পারি এপাশেও দিতে পারি। তাহলে x প্লাস i y, y মানে এই ক্ষেত্রে 0, তাহলে দেখো 7 প্লাস 0 সমান 7 আসে, এবং এটাকে x প্লাস i y আকারে প্রকাশ করা যায়। তার মানে এই যে যেটা আছে এটা কিন্তু বাস্তব সংখ্যা, বাট এটাকে আমরা জটিল সংখ্যা রূপে প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয় ওভারঅল c দিয়ে, এবং জটিল সংখ্যাকে প্রকাশ করা হয়, সরি কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় ওভারঅল c দিয়ে, এবং বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর যে রিয়েল নাম্বার দিয়ে। তাহলে যেহেতু বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা জটিল সংখ্যার একটি রূপ, অতএব আমরা বলতে পারি রিয়েল নাম্বার সাবসেট সি। এখন আমরা এখান থেকে দেখব যে এটার পোলার আকার এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হবে, সেটা আমরা এখান থেকে দেখব। এটা দেখতে হলে আমাদের দেখো এই z x প্লাস i y, এটা কোয়াড্রান্ট পায়ার অর্থাৎ এটার যে ক্রমজোড়া আকারে লেখা যায় সেটা কিভাবে, z x প্লাস i y, এটার ক্রমজোড়া আকার হচ্ছে x, y, বা z এর প্রতিরূপী বিন্দু pxy বা ক্রমজোড়া আকারকে এবার আমরা প্রকাশ করতে পারি। তাহলে এবং এইটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সাধারণত অর্গান লেখচিত্রের মাধ্যমে প্রথমে এটি প্রকাশ করে, যার কারণে এই জটিল সংখ্যাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়া যেটা, সেটাকে অর্গান চিত্র বলা হয়। আমি যদি এখানে খেয়াল করি লেখচিত্র আঁকার জন্য x অক্ষ নিলাম, y অক্ষ নিলাম, আমি দেখো এখানে pxy একটা বিন্দু আছে, আমি বিন্দুটা নিলাম এখানে pxy,
এখানে এই x অক্ষ বরাবর হচ্ছে বাস্তব মান বসে, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে বাস্তব মান, আর এই যে y অক্ষ বরাবর থাকবে অবাস্তব মান, অর্থাৎ অবাস্তব অর্থাৎ কাল্পনিক মান, কাল্পনিক বা কাল্পনিক মান। অর্থাৎ x অক্ষ বরাবর আমাদের বাস্তব মানটা বলবে, y অক্ষ বরাবর কাল্পনিক মান বলবে। এখানে x টা হচ্ছে বাস্তব অংশ, y টা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমাদের এই যে pxy বিন্দুটা এখানে বসালাম, এইটাই হচ্ছে অর্গান চিত্র। সাধারণত আমরা যদি বলি z = 4 + 3i, তাহলে এই ক্ষেত্রে অর্ডার পার্টটা হচ্ছে, অর্থাৎ প্রতিটি বিন্দু হচ্ছে 4 3। তাহলে এটাকে যদি আমি দেখাতে চাই তাহলে খেয়াল করো 1 2 3 4, মনে করে এই পর্যন্ত আমাদের 4, আর 3 উপরে যাবে 1 2 3, এটা হচ্ছে 4 3। এটাই হচ্ছে আমাদের সাধারণত অর্গানের চিত্র। এখন আমরা দেখব যে এখান থেকে পোলার আকারটা কিভাবে নির্ণয় করা যায়। দেখো z = x + iy এর অর্ডার পার্টটা আছে, অর্থাৎ এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে pxy, এবং এই p বিন্দুর পোলার স্থানাঙ্কটাকে আমরা ধরে নিলাম p r থিটা। তাহলে এই যে আমি p বিন্দুটা বসালাম, এই p বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকবো। দেখো x অক্ষের উপর লম্ব আঁকলাম, এই যে মানটা এটা হচ্ছে আমাদের y, আর এখানে একটু দূরত্ব হচ্ছে x। আবার এই p বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। যেহেতু p বিন্দুর পোলার স্থানাঙ্ক r থিটা, তাহলে মূল বিন্দু থেকে এই p বিন্দুর দূরত্ব যেটা এখানে হচ্ছে r, এবং এটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে এটা হচ্ছে থিটা। তাহলে এই p r থিটা দ্বারা কি বোঝানো, যে মূল বিন্দু থেকে p বিন্দুর দূরত্ব, এবং এখানে এই থিটাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম, যে ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি। আমরা একটা নাম দিলাম OP, এটা নাম দিলাম M। দেখো তাহলে এই OPM সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে OPM এই ত্রিভুজে অতিভুজ স্কয়ার = x² + y² + pm²। তাহলে খেয়াল করো এখানে OP, এই OP এর মান এখানে দেখো আছে r, লিখলাম r, তার বর্গ আছে, তার বর্গ হবে। OM এটার মান হচ্ছে x, অর্থাৎ x² প্লাস দেখো এখানে PM এর মান আছে দেখো y²। তাহলে দেখো এখান থেকে আমি r² এই স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে রুট হয়ে যাবে। তাহলে r = x² + y²। একটু আগে তোমাদের দেখিয়েছি z এর পরম মান ছিল z = x² + y², এখানে সেটা আছে। তাহলে আমরা বলতে পারি mod z। তাহলে সুতরাং r = পরম মান z = x² + y²। দেখো এটা mod z = x² + y² এর সাথে মিলে অতএব আমরা এটা লিখতে পারি। এবার এখান থেকে দেখো আমাদের কথা হচ্ছে এর পোলার আকৃতিটা কিভাবে নিব। তাহলে এখানে x এবং y এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে x এর মানটা আমি এখান থেকে বের করব। আমি যদি লিখি cos θ, আমরা জানি ভূমি/ত্রিভুজ ত্রিভুজ OM/OP, OM ভাগ OP। তাহলে cos θ = m এর মান x, OP এর মান হচ্ছে r। তাহলে এটাকে যদি আমরা গুণ করি x = r cos θ, ঠিক সেম একই ভাবে আমরা লিখতে পারি। দেখো sin θ = লম্ব/অতিভুজ, অর্থাৎ PM ভাগ OP। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি sin θ = PM এর মানটা দেখো এখানে আছে কত y ভাগ OP এর মান r। তাহলে এটাকে যদি তুমি r এর গুণ করো তাহলে এখান থেকে আসবে y = y sin θ।
এখানে x এর মান তাহলে আমরা পেলাম x = r cos θ, আর y এর মান পেয়ে গেলাম আমরা এখান থেকে y = r sin θ। এই মানটা আমরা এখানে যদি বসাই তাহলে দেখো আমাদের কি আসে, এখানে দেখো z = x এর মান r cos θ প্লাস i y এর মান হচ্ছে r sin θ। তাহলে এই ক্ষেত্রে এবার তুমি r কে কমন নিলাম cos θ প্লাস i sin θ। এই ক্ষেত্রে তাহলে আমাদের পোলার আকার পেয়ে গেলাম, এটি আমাদের নিম্ন পোলার আকার, কিন্তু এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি r e⁻i θ, কারণ আমরা অয়লারের সূত্র থেকে জানি e⁻i θ হবে cos θ প্লাস i sin θ। তাহলে আমরা লিখতে পারি cos θ প্লাস i sin θ। যেহেতু অয়লারের সূত্র থেকে জানি e⁻i θ সমান cos θ প্লাস i sin θ, অতএব আমরা z r e⁻i θ এটা বলতে পারি। আবার z আমাদের এই যেটা আছে এটা বলতে পারি। এটাই হচ্ছে আমাদের নিম্ন পোলার আকার, এটা পোলার আকার। ইহাই নিম্ন পোলার আকার। এবার দেখো এখান থেকে আমাদের আর্গুমেন্ট বের করবো। এই আর্গুমেন্টটা আমাদের কিভাবে বের করবো, দেখো আমাদের আর্গুমেন্টকে সাধারণত থিটা দ্বারা অথবা আর্গুমেন্ট z দ্বারা প্রকাশ করা হয়, হবে tan ইনভার্স y/x। এখান থেকে এটাকে আমি এভাবে বের করতে পারি যে আমরা জানি tan θ সমান লম্ব বাই ভূমি অর্থাৎ y/x, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি θ = tan ইনভার্স y/x। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখন এখানে খেয়াল করো যে আমরা এটা x = r cos θ y = r sin θ এখান থেকে ভাগ করে বের করতে পারি। শিক্ষার্থীরা এখন এখানে আমাদের চতুর্ভাগ থেকে কিভাবে এটা বের করব সেটা আমি একটু দেখাবো কিভাবে আর্গুমেন্ট বের করা হয়। সাধারণত পাই থেকে পায়ের মধ্যে যেগুলো আমরা পেয়ে থাকি ওখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়ে থাকি, কিন্তু জেনারেল আর্গুমেন্ট পাইতে হলে ওর সাথে 2n পাই অথবা 2k পাই অথবা 2r পাই যোগ করতে হয়, যেখানে n অথবা k অথবা r আমরা এখানে কাজ করব। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে প্রথম চতুর্ভাগ যেটা আছে, যদি এখানে বিন্দু থাকে অর্থাৎ আমাদের যে চতুর্থ বিন্দুটা অর্থাৎ যে জটিল সংখ্যাটা থাকবে এর থেকে আমরা যে বিন্দুটা পাই অর্ডার পার্টটা সেটা যদি এখানে অবস্থান করে, অর্থাৎ এই বিন্দুটা যদি এখানে থাকে x y অর্থাৎ যেখানে x ধনাত্মক y ধনাত্মক দুইটাই ধনাত্মক হয়, সেই ক্ষেত্রে এই থিটা এখানে যে থিটার মানটা হবে tan ইনভার্স y/x। আমাদের যদি দ্বিতীয় চতুর্ভাগে এই বিন্দুটা অবস্থান করে অর্থাৎ x এর মান ঋণাত্মক y এর মান ধনাত্মক যদি এরকম করে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটার মান যেটা এই থিটার মানটা হবে theta equal to pi minus tan inverse theta equal to pi minus tan inverse y/x। দেখো এখানে আমাদের এইখান থেকে এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, 90 মোট হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ পাই, কিন্তু যেহেতু বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে আছে অর্থাৎ 180 ডিগ্রি থেকে কমে আছে অর্থাৎ পাই থেকে বিয়োগ হবে এটা। এরপরে দেখো আমাদের তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি এখানে পি বিন্দু থাকে, এই বিন্দুটা যদি এখানে থাকে অর্থাৎ x এর মান ঋণাত্মক y এর মান ঋণাত্মক দুটো যদি ঋণাত্মক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা
পরিকাটার দিকে ঘুরে যদি এখানে আনি, এখানে তাহলে থিটার মানটা আমার কথা হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটার মানটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y ভাগ x, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে মাইনাস 90, এটা মাইনাস 90 মাইনাস 180 অর্থাৎ মাইনাস পাই। এরপরে যদি মাইনাস আবার ইউজ করি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে, তাই মাইনাস পাই সাথে প্লাস দিলে এটা কমে তৃতীয় চতুর্ভাগে চলে আসে, হাতের আর্গুমেন্ট হবে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা। এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে যদি কোনো বিন্দু থাকে, এটা হচ্ছে px y, এখানে x এর মানটা হবে ধনাত্মক, y এর মানটা হবে ঋণাত্মক। যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে থিটার মানটা হবে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y ভাগ x। তাহলে এখান থেকে আমরা কিভাবে সাধারণত ভিন্ন চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয় করতে পারি সেটা আমি তোমাদের দেখালাম। আশা করি জটিল সংখ্যা সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেছে। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো এবং পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তোমরা আশা করি বাড়িতে এটা নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যদি এটা প্র্যাকটিস করো আশা করি উপকৃত হবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।